ছাত্রীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের অন্তর্গত নদী সেই অধ্যায়টা সম্পর্কে একটু পড়ব। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো কি, নদী কাকে বলে, নদীর কিভাবে সৃষ্টি হয় এবং সেই সম্পর্কিত আরও কিছু জিনিস। তো তোমরা যখন ক্লাস 5-এ পড়তে তখন পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পড়ার সময় একটা জায়গা পড়েছিলে, মনে আছে? ছোট্ট করে লেখা ছিল গল্পের মতো করে, বরফ গলা জলের নদী। সেখানে পাহাড়ের চূড়ায় কিভাবে বরফ জমে, সেই বরফ কিভাবে গলে যায় এবং সেখান থেকে কিভাবে নদীর সৃষ্টি হয় সেটা কিন্তু গল্পের ছলে বলা ছিল, তাই তো? এবং সেখান থেকে আমরা নিত্যবহ এবং অনিত্যবহ নদী সম্পর্কেও কিন্তু জানতে পেরেছিলাম। এটা পড়তে গিয়ে আমরা জেনেছি যে গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে এবং গঙ্গা নদী কোন কোন জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং গঙ্গা নদী মোহনা কোথায়, সেইগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এবার তাহলে জেনে নেওয়া যাক যে নদী কাকে বলে। নদীর ইংরাজি কি আমরা সবাই জানি, রিভার। তো পাহাড়ি অঞ্চলে তোমাদের মধ্যে কম বেশি অনেকেই ঘুরতে গেছো এবং সেখানে দেখেছো যে উঁচু পাহাড়ের ঢাল বেয়ে সেখান থেকে ছোট ছোট ঝর্ণা নেমে আসছে। তো এই ঝর্ণাগুলোর উৎপত্তি তো কোনো একটা জায়গা থেকে হয়নি, একটা পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। এই ঝর্ণাগুলো যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে এবং একে অপরের সাথে মিশে গিয়ে যখন সেই ঝর্ণাতে জলের পরিমাণটা বেড়ে যাবে এবং অভিকর্ষের টানে এই জলটা যখন ভূপৃষ্ঠের দিকে নেমে আসবে ভূমির ঢাল বেয়ে, তখনই তাকে আমরা কি বলবো? নদী। তো একটু সংজ্ঞাকারে বলা যাক। নদী বলতে আমরা তাহলে কি বুঝছি? যে নদী হলো একটি স্বাভাবিক জলধারা, যেটা তুষার গলা জল থেকেও সৃষ্টি হতে পারে, আবার বৃষ্টির জলের থেকেও কিন্তু সৃষ্টি হতে পারে এবং সেটার উৎপত্তি কোথায় হচ্ছে? কোনো উচ্চভূমিতে। উচ্চভূমিতে উৎপন্ন হওয়ার পর সেখান থেকে ভূমির ঢাল অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যখন সাগর, হ্রদ বা অন্য কোনো বড় জলাশয় এসে জলাধারে এসে মিলিত হয়, তখন তাকে আমরা কি বলছি? নদী। এই রকম যে নদীগুলো আছে বা অনেক নদীই আছে, তার ভিতরে কয়েকটার নাম আমি বলি: গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপ্তি প্রভৃতি। নদীর সংজ্ঞা দেওয়ার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে নদী কোনো উঁচু জায়গা থেকে সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে এসে নদী আবার কোনো সাগর, উপসাগর, হ্রদ বা জলাশয় বা অন্য কোনো বড় জলাধারে গিয়ে কিন্তু মিশছে। এই যে দুটো ভিন্ন জায়গা যেখান থেকে নদীর উৎপত্তি হচ্ছে তাকে আমরা কি বলি? নদীর উৎসস্থান। আর যেখানে গিয়ে নদী সাগর, উপসাগর, জলাশয় গিয়ে মিশছে তাকে আমরা কি বলি? নদীর মোহনা। তাহলে নদীর উৎস বলতে আমরা কি বুঝি? নদীর উৎস বলতে সেটাকেই বলা হয় যে যেখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে বা উৎপত্তি হচ্ছে। সেই জায়গাগুলো কোন কোন জায়গা? সাধারণত পাহাড়, পর্বত, মালভূমির মতো কোনো উঁচু স্থান। সেরকমই তোমরা জেনেছো আগেও যে যখন 5-এ পড়েছিলে, যে চ্যাপ্টারটার নাম আমি একটু আগে বললাম, যে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছিল? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা থেকে। সেরকম ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুংদুং হিমবাহ থেকে। তাহলে এটা আমরা কি জানলাম? নদীর উৎস বলতে কি বোঝায়। এরপরে যেটা জানবো সেটা হলো কি, নদীর মোহনা বলতে আমরা কি বুঝি। নদী চলতে চলতে, অর্থাৎ পাহাড় থেকে উৎপত্তি হলো, সেখান থেকে মালভূমিতে এলো, তারপরে সমভূমিতে এলো,
তারপরে চলতে চলতে নদী যখন কোনো সাগর, উপসাগর, হ্রদ বা জলাশয় এসে মেশে, তখন সেই জায়গাকে আমরা কি বলছি? নদীর মোহনা। সেরকমই গঙ্গা নদীর মোহনা কোথায়? গঙ্গা নদীর মোহনা হচ্ছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের কাছে বঙ্গোপসাগরে। সেরকমই ব্রহ্মপুত্র নদের মোহনা কোথায়? ব্রহ্মপুত্র নদের মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হলো কি, নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝানো হয়। তো এটা জানার আগে যেটা সম্পর্কে তোমাদের একটু জানা দরকার সেটা হলো কি, নদী অববাহিকা কাকে বলে। তো দেখো, কোনো একটা সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে যখন মূল নদী অর্থাৎ প্রধান নদী, তার শাখা নদী এবং উপনদী যখন একসাথে প্রবাহিত হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? নদী অববাহিকা। অর্থাৎ নদী তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে, অর্থাৎ প্রধান নদী এবং শাখা নদী এবং উপনদী নিয়ে যখন একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, তখনই তাকে আমরা কি বলছি? নদী অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা কি? এই যে নদী অববাহিকার কথা বললাম, তার মধ্যে পার্বত্য বা উঁচু অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে রয়েছে তাকেই আমরা কি বলি? ধারণ অববাহিকা। এই যে ধারণ অববাহিকার কথা বললাম, সেই ধারণ অববাহিকা নদীর ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা এবার একটু জানতে হবে। তো দেখো, নদীর গতিবেগ, ঢাল এবং নদীর জলের মধ্যে যে সমস্ত পলি বালি রয়েছে এবং তাদের যে গুণাগুণ অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স, এবং জলের যে পরিমাণ, মানে একটা নদীতে কতটা পরিমাণ জল থাকবে, তার অনেকটাই কিন্তু এই ধারণ অববাহিকার চরিত্রের উপর নির্ভর করে। এবার পরবর্তী যেটা জানতে হবে সেটা কি? জলবিভাজিকা। একটা সহজ উদাহরণ দিই, তোমরা একটু কল্পনা করো। দেখো যে তোমাদের পাশাপাশি অনেকগুলো বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলো পৃথক করা রয়েছে পাঁচিলের দ্বারা। সেই পাঁচিলটা কংক্রিটেরও হতে পারে, বেড়া দিয়েও হতে পারে, যে কোনো বস্তু দিয়ে কিন্তু এটা তৈরি করা যেতে পারে। তো সেই রকমই জলবিভাজিকাটা কি? জলবিভাজিকা হলো কোনো একটা উচ্চভূমি, সেটা পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, মালভূমি হতে পারে। যখন কোনো একটা উচ্চভূমি দুই বা ততোধিক নদী, ধরো কোনো একটা উচ্চভূমি থেকে দুটো নদী নেমে আসছে এবং সেই দুটো নদীকে যে উচ্চভূমি পৃথক করবে, মানে পাঁচিলের মতো যে মাঝখানে দাঁড়িয়ে থাকবে, তখনই তাকে আমরা কি বলবো? জলবিভাজিকা। জল আর হচ্ছে বিভাজন, মানে জলটাকে পৃথক করছে, যে দুপাশ থেকে দুটো নদী বয়ে আসছে এবং মাঝখানে মাথা উঁচু করে কে দাঁড়িয়ে রয়েছে? কোনো একটা উচ্চভূমি, সেটা পাহাড়, পর্বত, মালভূমি, যে কোনো কিছুই কিন্তু হতে পারে। বোঝা গেল? তাহলে জলবিভাজিকা বলতে আমরা কি বললাম? ভারতে এরকম দুটো বিখ্যাত জলবিভাজিকা আছে। তাদের নাম কি? তাদের নাম হলো হিমালয় পার্বত্য অঞ্চল বা পার্বত্য ভূমি এবং পশ্চিমঘাট পর্বত। নদী অববাহিকা যখন বলেছিলাম তখন আমি তিনটে টার্ম ব্যবহার করেছি। কি কি? একটা হলো মূল নদী বা প্রধান নদী, আর একটা হলো শাখা নদী, আর একটা হলো উপনদী। তো মূল নদী কোনটা? যেটা প্রধান নদী, অর্থাৎ যেমন গঙ্গা। আর শাখা নদী আর উপনদী সম্পর্কেও আমি বলেছি। তো এবার আমাদেরকে জানতে হবে যে এই শাখা নদী আর উপনদী বলতে কি বোঝানো হয়। তো এটা বলার সময় আমি তোমাদেরকে একটা গাছের উদাহরণ দেব। তোমরা একটু মনে মনে কল্পনা করো যে একটা গাছ পোঁতা হলো এবং সেই গাছটা যখন পোঁতা হলো, সেই গাছটাতে কোনো ডালপালা নেই এবং ডালপালাও নেই আর পাতাও নেই, শুধুমাত্র একটা ডালই রয়েছে এবং তাতে শিকড় আছে। শিকড় সহ সেই ডালটাকে পুঁতে দেওয়া হলো। তো এই শিকড় সহ ডালটা যখন পুঁতে দেওয়া হলো, তখন তাকে আমরা কার সাথে তুলনা করতে পারি? তখন আমরা তাকে তুলনা করতে পারি
প্রধান নদী বা মূল নদীর সাথে। এবার কিছুদিন পর দেখা গেল যে, বা কয়েক মাস পরও বলতে পারো, যে সেই মূল যে অংশটা বা যে প্রধান যে ডালটা বসানো হয়েছিল সেখান থেকে ছোট্ট ছোট্ট ডাল বেরিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট ডাল বেরোলো, তখন তাকে আমরা কি বলি, যে গাছটা থেকে না শাখা প্রশাখা বেরোচ্ছে। তো সেরকমই এই যে ছোট্ট ছোট্ট ডালগুলো বেরোলো, তাকে আমরা নদীর সাথে যদি তুলনা করি তখন তাকে আমরা কি বলবো, শাখা নদী। আর এই যে গাছের যে ছোট্ট ছোট্ট ডাল বেরোলো, তারপরে গাছটা আস্তে আস্তে বড় হবে, আরও ডালপালা বেরোবে, লতাপাতা বেরোবে, তারপরে সেটা একটা বড় গাছে পরিণত হবে। তো এই গাছের ক্ষেত্রে কোনো একটা ডাল এসে কিন্তু এই গাছে সাথে জড়িয়ে যেতে পারে না। হ্যাঁ, হতে পারে যারা পরজীবী তারা হতে পারে যে অন্য কোনো একটা গাছ এই গাছে এসেছে এবং সেখান থেকে খাদ্য নিয়ে সে বড় হচ্ছে, সেটা হতে পারে। কিন্তু অন্য কোনো ডাল এসে এই প্রধান যে গাছটা যেটা লাগানো হয়েছিল সেখানে এসে মিশবে, একই গাছের একই ডাল, সেটা কিন্তু হয় না। কিন্তু নদীর ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, যে অন্য কোনো ছোট ছোট নদী এসে প্রধান নদী বা মূল নদীতে এসে মেশে, তখন তাকে আমরা কি বলি, উপনদী। তাহলে এই শাখা নদী আর উপনদীর সংজ্ঞাটা এবার আমরা একটুখানি জেনে নিই ভালো করে। তো শাখা নদী কি, কোনো একটা বড় নদী থেকে অন্য কোনো ছোট ছোট নদী যখন বেরিয়ে আসে এবং তারপরে সাগরে বা অন্য কোনো নদীতে যখন পড়ে, তখন তাকে আমরা কি বলছি, শাখা নদী। যেমন গঙ্গার প্রধান শাখা নদী হচ্ছে কি, ভাগীরথী আর হুগলি। তাহলে উপনদী কি, উপনদী হচ্ছে প্রধান যে নদীটা বা মূল যে নদীটা, সেই নদীর গতিপথে অন্য কোনো জায়গা থেকে যখন ছোট ছোট নদী এসে যখন মিলিত হবে, তখন সেই ছোট ছোট নদীগুলোকে কি বলবো, প্রধান নদীর উপনদী। যেমন কি যমুনা হলো কি গঙ্গার একটা উপনদী। তোমাদেরকে এবার এই প্রধান নদী বা মূল নদী এবং শাখা নদী আর উপনদীর আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তো দেখো, আমাদের যে হাত সেটা বাম হাতও হতে পারে, আবার ডান হাতও হতে পারে। তো আমাদের এই যে কবজি সহ হাতটাকে যদি আমরা উল্টো করে দিই, উল্টো করে দিলে কি হবে, আঙুলগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে রয়েছে। তো বাইরের দিকে বেরিয়ে রয়েছে মানে কি, কবজির থেকে সে নিচের দিকে, অর্থাৎ অ্যারো চিহ্নটা কোন দিকে হবে, নিচের দিকে হবে, বেরিয়ে যাচ্ছে। তাহলে কবজিটা কি হলো, কবজিটা হলো প্রধান নদী বা মূল নদী। আর আঙুলগুলো যেটা বাইরের দিকে মুখ করে রয়েছে তাকে আমরা কি বলবো, শাখা নদী। অর্থাৎ কবজি থেকে কিন্তু আঙুলগুলো নিচের দিকে বেরিয়ে রয়েছে, অ্যারো চিহ্নটা বাইরের দিকে মুখ করা। এবার এই কবজি সহ হাতটাকে যদি আমরা উপরের দিকে তুলে দিই, তাহলে আঙুলগুলো কি হবে, মনে হবে না যে হাতের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে? আগের ক্ষেত্রেও মনে হবে, কিন্তু এক্ষেত্রে কি মনে হবে, যে আঙুলগুলো ভেতরের দিকে এসে ঢুকছে। তাহলে এক্ষেত্রে কবজিটা হলো মূল নদী বা প্রধান নদী, এবং যে আঙুলগুলো উপরের দিকে মুখ করা রয়েছে এবং অ্যারো চিহ্নটা তাহলে কি হবে, কবজির দিকে হবে, তখন তাকে আমরা কি বলবো, উপনদী। এবার বলি যে নদী উপত্যকা বা রিভার ভ্যালি বলতে কি বোঝায়। তো নদীর উৎসস্থান থেকে, অর্থাৎ নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের, অর্থাৎ দুদিকের উচ্চভূমির মধ্যে যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি রয়েছে তাকেই আমরা কি বলছি, নদী উপত্যকা বা রিভার ভ্যালি। এবার বলি তোমাদেরকে যে দোআব কাকে বলে। তো দোআব এই যে শব্দটা, এই শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, পার্সি শব্দ থেকে। পার্সি শব্দ দোআব, তাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাবো, দো যুক্ত আব বা অব।
দো মানে কি? দো মানে হচ্ছে দুই, আর আব বা অব মানে হচ্ছে জল বা নদী। তাহলে দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল তাকেই আমরা কি বলছি? দোআব। অর্থাৎ একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর যে মধ্যবর্তী স্থান তাকেই আমরা কি বলছি? দোআব। যেমন গঙ্গা ও যমুনা নদীর দোআব, এবং সেখানে কোন কোন শহর গড়ে উঠেছে? সেখানে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর গড়ে উঠেছে। এবার তোমরা অন্তর্বাহিনী নদী আর আন্তর্জাতিক নদী সম্পর্কে জানবে। তো প্রথমে যেটা জানবে সেটা হলো কি? অন্তর্বাহিনী নদী। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে কি? মধ্যে বা ভিতরে। তাহলে যেসব নদীর প্রবাহ পথ কোনো দেশ বা মহাদেশের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ কোনো একটা নদী কোনো একটা দেশে উৎপত্তি লাভ করার পর সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয় যখন পতিত হচ্ছে বা কোনো স্থলভাগেই যখন বিলীন হয়ে যাচ্ছে মানে কি? শেষ হয়ে যাচ্ছে, সেই সব নদীকেই কি বলা হচ্ছে? অন্তর্বাহিনী নদী। যেমন হচ্ছে ভারতের ইম্ফল, ঘাগর, লুনি, আর হচ্ছে রাশিয়ার আমুদরিয়া। এবার আন্তর্জাতিক নদীটা কি সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক নদী হচ্ছে সেই সব নদী যে সমস্ত নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কোনো একটা দেশের মধ্যে সে উৎপত্তি লাভ করলো, উৎপত্তি লাভ করার পরে সেই দেশের সীমানা পেরিয়ে যখন অন্য দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং সেই অন্য দেশের কোনো হ্রদ, সাগর বা অন্য কোনো বড় জলাধারে গিয়ে যখন সে পতিত হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? আন্তর্জাতিক নদী। যেমন হচ্ছে সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব প্রভৃতি হচ্ছে আন্তর্জাতিক নদী। এবার আমি তোমাদেরকে যে দু প্রকার নদী সম্পর্কে ধারণা দেব সেটা হলো কি? নিত্যবহ আর অনিত্যবহ নদী। তোমরা পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো একটা নদী মানচিত্র যদি লক্ষ্য করো তাহলে দেখবে নদীগুলোকে কোনোটাকে নীল আবার কোনোটাকে কালো দিয়ে দেখানো হয়েছে। এটা দেখার পরে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সবগুলোই তো নদী, তাহলে কোনোটা নীল আবার কোনোটাকে কালো দিয়ে কেন দেখানো রয়েছে? এই দুটো ভিন্ন রং ব্যবহার করার পিছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ রয়েছে। সেই কারণটা কি সেটাই আমরা এখন জানব। তাহলে প্রথমে যেটা জানব, যে নদীটা সম্পর্কে জানব সেটা হচ্ছে কি? নিত্যবহ নদী। নিত্যবহ নদী কি? তোমরা নদীর সংজ্ঞা যখন জেনেছো তখন লক্ষ্য করেছো যে নদীগুলো যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হচ্ছে তখন সেই নদীগুলোতে যে জলের প্রবাহ, সেই জলের প্রবাহটা কিন্তু বরফ গলা জলের দ্বারাও হতে পারে, আবার বৃষ্টির জলের দ্বারাও হতে পারে। তো যে সমস্ত নদীগুলো বরফ গলা জলের দ্বারা পুষ্ট সেই সমস্ত নদীগুলোকেই আমরা কি বলছি? নিত্যবহ নদী। এই নদীগুলো যেহেতু বরফ গলা জলের দ্বারা পুষ্ট, তাই এই নদীগুলোতে কিন্তু জলের প্রবাহ সবসময়ই থাকবে। যতদিন না পৃথিবী ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই জলের প্রবাহ অবিচল। এই নদীগুলোকেই কিন্তু মানচিত্রে নীল রং দিয়ে দেখানো হয়ে থাকে। তাহলে অনিত্যবহ নদী কোনটা? অনিত্যবহ নদী হচ্ছে সেই সমস্ত নদীগুলো যে নদীগুলো বৃষ্টির জলের দ্বারা পুষ্ট হয়ে থাকে। বর্ষাকাল ছাড়া অন্য কোনো ঋতুতে এই নদীগুলোতে জলের প্রবাহ যে সবসময় একই থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। আবার বৃষ্টির পরিমাণ যদি একদম কম হয় তাহলে কিন্তু নদীগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। এই নদীগুলোকেই কি বলা হচ্ছে? অনিত্যবহ নদী। এবং মানচিত্রে এই নদীগুলোকেই কিন্তু কালো রং দিয়ে দেখানো হয়ে থাকে। তাহলে আমরা খুব সহজে কি বলতে পারি? যে নিত্যবহ নদীগুলো বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে।
আর অনিত্যবহ নদীগুলো কি বৃষ্টির জলে পুষ্ট এবং বর্ষাকাল ছাড়া অন্য কোনো ঋতুতে কিন্তু জল নাও থাকতে পারে বা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল।